দিল খান দিলে রাজ করুক, এটা আমরা সবসময়ের জন্য চাই। বা সেই বাঁকুড়ার মানুষের পাশে শুধু নয়, গোটা বাংলার মানুষের পাশে দাঁড়াক। যাই হোক, তোমার একটা জিনিস আমাদেরকে খুব ভালো লেগেছে, রক্তদান শিবিরটা কেন করলে, একটা মহৎ রক্তদান শিবির করলে এবং অনেক মানুষ সেখানে আনাগোনা করলো, দেখে জিনিসটা সত্যি আমাদেরও খুব খুব ভালো লেগেছে তোমার এই বিষয়টা। রক্তদান শিবির যেটা প্রত্যেক দিন আমাদের বাঁকুড়া জেলায় 6টা ব্লাড ব্যাংক আছে, তো 6টা ব্লাড ব্যাংকে প্রত্যেক দিন আমাকে 2-3টে করে ব্লাড দিতেই হয়। আচ্ছা, তো প্রত্যেক দিন 6টা ব্লাড ব্যাংকে যদি ব্লাড 1-2 করেও দিই, তাহলে 6টা বা 7টা হচ্ছে। মাসে হিসেব করে দেখা গেলো যে আমি 250-300 ব্লাড দিই। এবারে প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্পটা কেন করি, আলটিমেট আমি চাই যে লাইভ ডোনারটা মানুষের সঙ্গে বাড়ুক বা মানুষ সাথে সাথে গিয়ে রক্ত দিক। কিন্তু ক্যাম্পগুলো কেন করি, এই এত বড় একটা ক্যাম্প করলাম না, ব্লাড ডোনেশন ক্যাম্প, সেখানে অনেক অতিথিদেরকে নিমন্ত্রণ করি। এবারে আমাকে অনেক মানুষ নিমন্ত্রণ করে, সেখানে যায়, খাওয়া দাওয়া করি, আমাকে পুরস্কৃত করে, ভালোবেসে সম্মান জানায়। তো আমি একটা বছর ঠিক করি যে আমাদেরকে যারা ডাকে বা আমাকে যারা ডাকে আমি তাদেরকে সম্মান দেবো। তো সেটা শুধু প্রোগ্রাম করলে কেমন হবে, ওই জন্য সাথে আমি ব্লাড ডোনেশন উৎসবটাকে জয়েন করাই। এরপরে যখন জয়েন করাই, এত মানুষ আসে, আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি, কাজ বন্ধ, কেউ একজন ডাকলো, আমি শুনতে পেলাম না, কিন্তু সেই একটা দিন আমার সাথে পরিচয় করাতে পারে। তো সেই জন্য বলি যে আমার যারা ফলোয়ার্স আছে, মানে ফ্যান, একটা ক্লাব, ফ্যান মেলা বলতে চাই না, আমরা তো সিনেমার হিরো নয়, আমি নিজেকে ফ্যান প্রকাশ করতে চাই না। সিনেমার হিরোরা হচ্ছে অভিনয় করে হিরো হয়, আর তুমি হচ্ছে রিয়েল হিরো। এই যে মানুষগুলোকে যেভাবে হেল্প করছো বা যা করছো, আর সিনেমাতে কি করে উদ্ধার করে, অভিনয় করে, কিন্তু আদৌ কি তারা উদ্ধার করে না? মানুষের সামনে হিরো হতে চায় না। আমি আমার যত সহযোদ্ধা আছে, আমি প্রত্যেকেই বলি যে আমার সহযোদ্ধা হয়ে যাও, ফ্যান নয়। আমরা তো বললাম যে আমরা সিনেমা হিরো নই, তুমি একজন রিয়েল লাইফ হিরো হয়ে, রিল নয় রিয়েল হয়ে দেখাও। তো যত আমাদের ফলোয়ার্স আছে, আমি বলি আমাকে ফলো তারাই করবেন যারা একদম রক্তযোদ্ধা, যারা সমাজের জন্য কিছু করতে চেয়েছেন। অনেকেই বলে আমাকে কমেন্ট করে, আমি মানে এক একবার দেখি, উত্তর দিতে পারি না, বলে যে দিল্লা, যদি আমার প্রচুর টাকা হয় বা আমি যদি নিজের পায়ে দাঁড়াই একদিন, বা আমি যদি একটা চাকরি পাই, আমি সমাজের জন্য কিছু করবো। আমি রিপ্লাই করি যে যদি রাস্তার একটা ইটকে তুলেও তোমরা অন্য জায়গায় করো, সেটার জন্য টাকা লাগবে না, তো শুধু মনটা তৈরি করো, সমাজের জন্য কিছু করব। তো সেই রকমই সহযোদ্ধা আমার পেজে ফলো করো, যারা সমাজের জন্য কিছু করবে। তুমি রক্তযোদ্ধা যদি হও, তুমি ফলো করো। তো আমার পেজে বেশিরভাগই মানুষ রক্তযোদ্ধা এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করে। তো আমি যখন ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি, সেই দিন আমার সাথে দেখা করার সুযোগ হয়। প্রচুর মানুষ আসে, একদিনে 1400-1500 রক্ত ডোনেট করে, আস্তে আস্তে 200-300 করে বাড়ে। আগের বারে 1200 হয়েছিল, এবারে 1500-র কাছাকাছি। এরপরে আমি 2000 টার্গেট করি, টার্গেট বেশি দেখবো তবেই তো একটা পর্যায়ে আসবো। আমি 1000 টার্গেট করলে আমার 500 হবে, আমি 2000 টার্গেট করেছিলাম বলে আমার 1500 হয়েছে। আগেরবার 2500 টার্গেট করবো, 2000 করার চেষ্টা করবো। তো যত আমাদের ফলোয়ার্স আছে তারা আসে, রক্ত ডোনেট করে, খাওয়া দাওয়া করে, ছবি তুলে। এখন পুরো ফেসবুকে কত ফলোয়ার্স আছে? আমার টোটাল 5 লক্ষের মতো। আমার 3টে পেজ আছে, একটা ফ্যান ক্লাব আছে 30,000-এর মতো, একটা দিল খান অফিসিয়াল আছে 2 লক্ষর মতো, আর একটা দিল খান, শুধু দিল খান দিয়ে, মানে বাংলাতে লেখা আছে দিল খান, আমার ইংলিশে লেখা আছে, তো ওটাতে 5 লক্ষর মতো। ইউটিউবে আছে 50,000-এর মতো। ইনস্টাগ্রাম করি না, ইনস্টাগ্রাম করি না, ভালো লাগে না। তো এখান থেকে 4 বছর আগে এই সোশ্যাল মিডিয়ার এই জগতে তুমি কিছুই ছিলে না? না না। তো এখন এই যেগুলো আমরা শুনলাম, যে রাস্তাঘাটে বা পুরো বিভিন্ন জায়গায় তুমি যে সম্মানগুলো পাচ্ছ, যে ভালোবাসা পাচ্ছ, এটা তোমার কাছে অনেক বড় একটা মানে সে পাওনা। এটা শুধু তোমার কাছে না, প্রত্যেকটা মানুষের জীবনে এটা অনেক বড় পাওনা, যে এনাদেরকে পুরো মানুষ মনে রাখে। তো এখান থেকে 5 বছর পুরো বাদে দিল খান, তুমি নিজে কোন জায়গায় নিজেকে দেখতে চাও? কি তোমার মানে মিশনটা কি? আমার মিশন, আমি যেখানে এখন আছি ওই জায়গাতেই থাকতে চাই, শুধুমাত্র কাজটা মানুষের জন্য বেশি করতে চাই। সেই কাজের কথাই বলছি, অবশ্যই তুমি ওই জায়গায় থাকো। কি কাজ তোমার? একটা তো টার্গেট থাকে। হ্যাঁ, সেই আমার প্রথম টার্গেট যে আজকে হোক বা 5 বছর পরে হোক, আমি একসাথে 10,000 মানুষদেরকে নিয়ে ব্লাড ডোনেশন একটা মেলা করব। বাহ, দারুণ। মানে মেলাতে পরিণত করব। মেলাগুলো আমরা যারা দেখি যে জিলিপি খেয়ে বাড়ি আসি, প্রোগ্রাম দেখে বাড়ি আসি, আমার টার্গেট যে সেই মেলাটাকে রূপান্তরিত করব ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে রক্তদান মেলাতে। সেখানে 10,000 মানুষ রক্ত দিবে, 200 ব্লাড ব্যাংক আসবে, বিভিন্ন জায়গায় সেলিব্রিটিদেরকে নিমন্ত্রণ করব।
আর কি কি স্বপ্ন আছে? এটা তো বিগ স্বপ্ন এবং সত্যিই সে স্যালুট করার মতো স্বপ্ন। আর কি কি স্বপ্ন আছে এরকম? আর একটা স্বপ্ন আছে যে আমি একটা কাজ করি, যেটা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যে খাবারগুলো বেড়ে যায়, হুম, মানে সেগুলোতে আমরা নষ্ট করি, অবশ্যই। সেইগুলোকে আমি কালেক্ট করে, আমি নিজেও যাই, আমার ছেলেরাও আছে, তারাও যায়, আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেখানে খাবারের জায়গাটাকে সব রেডি করা আছে। সেই খাবারগুলো আমরা একটা বিয়ে বাড়িতে রাত্রে 2টোর সময়, লাস্ট অফ দের কেউ খায়নি, সেই খাবারটা কালেক্ট করে এমন এমন পাড়াগুলোতে আমরা দিই যেখানেতে মানুষের খাবারটা প্রয়োজন। যেমন আমরা ফার্স্ট আমাদের হসপিটালে আগে দিই। তো রাত্রে 3টের সময় তো যদি 200 জনকার খাবার নিয়ে যায়, রাত্রে 3টের সময় তো 200 মানুষ খেয়ে নেবে। যার শুধু আমার গলার ভয়েসটা যে খাবার নিয়ে এসেছি, আমি একবার অন্য ছেলেদেরকে দিয়ে পাঠাই, অত মানুষ উঠে না, জাস্ট শুধু আমার ভয়েসটা জানতে চাই, দিল এসেছি, মানে মানুষ এতটা ভরসা করে। তো আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে পুরোটাই কভারেজ করে, এমনকি কলকাতা দিকেও আসি। অনেক ক্ষেত্রে মানুষ মানে বেঁচে যাওয়া খাবার নয়, অনুষ্ঠান হয়েছে সবাইকে খাওয়ানোর আগে, অতিথিদেরকে খাওয়ানোর আগে আমাদেরকে খাবারটা দিতে চাই। তো সেরকম হলে আমরা আগের থেকে প্রিপারেশন নিই, 10 দিন আগের থেকে জানতে পারি, আমরা 200 কিলোমিটারে চলে আসি। হুম। কিন্তু যখন খাবারটা ওয়েস্টেজ হয়, এটা হঠাৎ করে বলো তো, আমরা ওটা 100 কিলোমিটারের মধ্যে রাখি। তো বাঁকুড়া জেলার প্রত্যেকটা জায়গাতে এই ব্যাপারটা জেনে নিই, যে আমাদেরকে ফোন করে। তো ওই একটা টার্গেট। এখন অবধি কিছু গ্রাম আছে, কিছু শহর আছে যারা আমাদের সম্বন্ধে জানে না, তারা খাবারটাকে ওয়েস্টেজ নষ্ট করে দেয়। তো সেই খাবারটা যেন না নষ্ট হয়, মানে আমার ওইটা একটা টার্গেট, যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা মানুষকে জানাবো বা বোঝাবো যে কোনো জায়গাতে খাবার ফেলে না দিয়ে বাহ! যেন এটা দুর্দান্ত সঠিক কাজে মেসেজ লাগানো আমাদের যায়। জন্য। হ্যাঁ। এবং প্রত্যেকেই জানতে পেরে যাবে, এটা একটা আমার মিশন। এখনো অনেকেই জানে না, তো প্রত্যেককেই জানাবো, এটা আমার একটা মিশন। আর ওই যে বললাম যে এবং খুব সে দারুণ মিশন। এটা তো আমাদের অনেকের ব্রেনেই আসে না, আমরা চিন্তা ভাবনাই করি না যে এটা এত বড় কাজ, যে খাবারটা আমরা একদম একদম নষ্ট, সেই খাবারটা আর একটা মানুষের যে একটা খোরাক হতে পারে, এটা মানে সত্যিই ইউনিক। এর জন্য আরও এগিয়ে যাও তুমি। নেক্সট আর কি টার্গেট আছে? নেক্সট হুম, নেক্সট মানুষের বাড়ি করে দেওয়া। মানে আমি এখন অবধি কিছু জায়গায় যাই, অনেক জায়গাতে দেখি যে সরকারি তহবিলের বাড়ির মানুষ পায় না। তো যারা গরিব মানুষ, যারা বাইরে ঘুমোয়, মানে প্রত্যেকেরই আমার একটা প্রচুর চেষ্টা, কিন্তু টাকা পয়সার অভাবে বা সময়ের অভাবে করে উঠতে পারি না। তো আমার একটা টার্গেট থাকে যে এখন অবধি যে ফ্যামিলিগুলো বাড়ির ছাড়া বা বাড়ি ভেঙে গিয়েছে, বাড়িতে থাকতে পারছে না, অন্যের বাড়িতে থাকে, ভারতবর্ষের, আমি সবসময় বড় কিছু দেখি, তো আমি পশ্চিমবাংলা বা আমার বাঁকুড়া জেলা ভাবছি না, আমি ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে যেন প্রত্যেকটি মানুষ মানে তার নিজের বাসস্থানে থাকে। বাহ! আমি যতগুলো পেরেছি বাড়ি করেছি, আমি চেষ্টা করি। আমি চাইবো আমি আমার ব্লকটাকে আগে দেখবো, তারপরে জেলাকে দেখবো, তারপর রাজ্যকে দেখবো, তারপরে তো দেশ দেখবো। অবশ্যই, তো অবশ্যই। আস্তে আস্তে যদি মানুষ ভাবে, তো আমি দেশকে দেখে এগিয়ে যাই, বড় কিছু স্বপ্ন দেখবো, তবেই তো ছোট জায়গাগুলো যাক, পেরোতে পারবো। বিষ্ণুপুর এটা পেয়েছে, আমরাও যাতে আগামী দিন তোমাকে পাই, এটা অবশ্যই আশা রাখবো। আচ্ছা, আর একটা কথা বলবো, সেটা হলো এই যে যে এই যে ফেসবুকের মানে যখন সে ফলোয়ার্স বাড়তে আরম্ভ করলো, ওই সময় তোমার কি ভালোবাসা মানে কাজ করেছিল, এবং তুমি এটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাচ্ছিলে দিন দিন? গুরুত্ব বেশি কোনটাকে দেবো, আয়েশ, ফেসবুক না ইউটিউব? মানে এখন কি বলেন তো, মানে ইউটিউবে টাকা বেশি, কিন্তু মানুষ দেখে কম। আচ্ছা, ফেসবুকের টাকা কম, কিন্তু দেখে বেশি। দেখে আমার মোটিভ তো টাকা রোজগার করা নয়, আমার মোটিভ মানুষকে দেখানো। দেখে তাই আমি ফেসবুকটার উপরে বেশি ধ্যান দিই, মানুষ ফেসবুকেতে বেশি অ্যাক্টিভ থাকে। অবশ্যই। তাই সব কিছু পোস্ট করলে আগে ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে কিছু মানুষ দেখে, তারপরে ইউটিউবে ডালি। ইউটিউবারটা অত মানে অতটা আমার গুরুত্ব নয়, আমার মানুষকে দেখানো। তো ফেসবুকের উপরে ধ্যানটা বেশি। আর ইনস্টাগ্রাম করি না, ইনস্টাগ্রামে শর্ট শর্ট ভিডিও। আশা করছি খুব দ্রুত মোটামুটি 1 মিলিয়ন হয়ে যাবে ফলোয়ার্স মাসে ফেসবুকে। ইনশাল্লাহ আপনারা একটু অবশ্যই, আশীর্বাদ অবশ্যই, করবেন। ইনশাল্লাহ, অবশ্যই। আর একটা কথা যেটা বলতে চাই, যে তুমি যেভাবে কাজ করে যাচ্ছ, ঠিক তোমার দেখে অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো সে কন্টেন্ট ক্রিয়েটার মানে সে তৈরি হয়েছে কি না? হ্যাঁ, অনেক আছে, অনেক সংস্থা আমাকে দেখে তৈরি হয়েছে। আচ্ছা। এটা আমি অ্যাকচুয়ালি আমার বলাটাও ঠিক নয়, আমাকে দেখে তৈরি হয়েছে বলা মানে নিজের উপরে একটা অহংকার। না, তোমাকে দেখে তাদের চিন্তাটা এসছে। হ্যাঁ, মানে আমি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। দেখে মানুষ শিখে, কিন্তু বলা উচিত নয় যে আমাকে দেখে শিখেছে, কখনোই বলা উচিত নয়। যে তুমি আইডিয়াটা নতুন নিয়ে এসছো। হ্যাঁ, অনেক মানুষ আগে, আমি ছোটবেলায় যখন ছিলাম, এই যে মানুষের উপকার করা, উপকার যে করতে হয় সেটা জানতামই না, করি। তো অনেক ছেলেপুলেরা আছে আমাকে বলে যে দাদা তুমি আমার আইডল, তোমাকে দেখে অনেক কিছু কাজ শিখে। বা তুমিও তো কোনো কাউকে ফলো করতে পারো, এরকম এরকম কোনো কাউকে ফলো করো কি?
হ্যাঁ, অনেক মানুষ আছে। আমি তো বললাম যে আমার সব থেকে কাছের যে ফলোয়ার যে গুরুদেব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। আচ্ছা, আমি ফেসবুকে ওনাদেরকে খুঁজে নাই বা পেলাম, কিন্তু বইয়ে তো খুঁজে পাবো। অবশ্যই। আমি নেতাজি সুভাষচন্দ্রের লেখা বই পড়তে ভালোবাসি, স্বামী বিবেকানন্দর। আমি অনেক বই বাংলা পড়ি, মাঝে মধ্যে গীতা পড়ি। মানে আগেকার যে বইগুলো না, মানে আগেকার মানুষগুলোকে আমরা পাবো না। আপনার সাথে আমি এখন কথা বলতে পারছি সরাসরি, কিন্তু আপনি যদি পূর্বপুরুষের মানুষ হন তাহলে আপনার সাথে কথা বলতে পারবো না। তো তবে কথা তখনই বলতে পারবো যখন তার লেখা বই আমি পড়বো। তো সেই মানুষগুলোর মানে বিবেক বুদ্ধি অনেক রকম মানে ভালো খুব। তো সেই জন্য তাদের বই পড়ে আমি নেতাজি সুভাষচন্দ্রের সাথে কথা বলতে পারি না স্যারের সাথে, কিন্তু আমি বইয়ের মাধ্যমে তার সাথে কথা বলি। যখনই ফাঁকা থাকে বইগুলো পড়ি, শিখি যে কি করে বাঁচতে হয়, নিজে বাঁচার সাথে সাথে অন্যকে কিভাবে বাঁচাতে হয়। বাঁচাতে এক একবার মনে হয় যে এই সময়ে জন্মগ্রহণ করে আমি ভুল করেছি, আমি সেই টাইমে জন্মগ্রহণ করলে ভালো হতো যখন দেশ স্বাধীন হয়নি। আমিও লড়তাম, আমিও দেশের জন্য কিছু করতাম, আমারও মূর্তি রাস্তায় রাস্তায় থাকতো, আমিও ক্ষুদিরামের মতো জীবন দিতাম। তাই মনে হয়, কিন্তু এখন মনে হয় যে এখন তো আমরা স্বাধীন, এখন আমরা সব মানে একদম না স্বাধীন না, আছি। তুমি যে কাজটা করছো এটাও কম বড় যোদ্ধা নয়। ওই সময় মানে শক্তির প্রয়োজন ছিল, এই সময় শুধুমাত্র মানবতার প্রয়োজন। তো যে কাজটা করছো অবশ্যই অনেক বড় যোদ্ধা। তো যে কথা তোমাকে বলছিলাম সেটা হলো তোমার মানে পরে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এসছে, মানে কজন এসছে বলে তোমার সে মনে হয়? নাম বলার দরকার না, তো এতটুকু তো বলতে পারবে আসছে কজন? 50-60 জন হবে। 50-60 জন? হ্যাঁ, আমার কাছে আসে, আমার কাছে আসে। আমি কাদের নাম বলবো, এতগুলো নাম বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা তো ওরা ওরা চায় যে আমার নাম করুক দিল্লা। আচ্ছা, যেমন আমার একজন কাছের, আমি একজনকে বলি, ওর 1.3 মিলিয়ন ফলোয়ার্স, খুব কাছের বন্ধু, মানে যা কিছু হয় আমার সাথে শেয়ার করে। এবং সে বলে যে দিল্লা, সে আমি দাদাগিরি গিয়েছিলাম, হ্যাঁ, দাদাগিরি দেখে ও যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে দেখেই আমি পেজ খুলেছি, আচ্ছা, আমি কাজ করেছি। ও ভিডিওটা দেখছে হয়তো। আমাদের খুশির ভান্ডার বাই বাপ্পা আচ্ছা, মালদাতে কাজ করে, হ্যাপি কাজ করে, মানে বাহ, সেই কাজ করে, মানে পুরো মানে দাঁড়িয়ে থেকে একটা মানুষের ইনস্ট্যান্ট 2 দিনের মধ্যে একটা বাড়ি বানিয়ে দেয়। কত মানুষের জীবন বাঁচিয়েছে, মানে আমি বাপ্পাকে ধন্যবাদ জানাবো। তুমি এখন অবধি আমার সাথে, আমরাও ধন্যবাদ জানাবো আওয়ার বাইজের পক্ষ থেকে। অনেক মানুষ আছে যে মানে কি বলবো, যখন সে নিজে একটু বড় হয়ে যায় না, তখন অতীতকে ভুলে যায়, তার গুরুজনদেরকে ভুলে যায়। তো বাপ্পা আমাকে এখন আর এক্সপেক্ট করে আসার আগে, স্টুডিও ঢোকার আগে বাপ্পার সাথে আমার কথা হলো, আমিও সব কিছু বলি, ও আমাকে সব কিছু বলে, ও অন্যের কাছেও বলে যে দিল্লাকে দেখে আমি কাজ শিখেছি। হয়তো আমার থেকে তার ফলোয়ার্স বেশি হয়েছে, কিন্তু ও আমাকে কিন্তু গুরুদেব। তোমার কাজের একটা ওয়েট আছে এবং তারা পরে এসছে, অনেক পুরুষ ভালো করতে পারে, কিন্তু এই নিউ থিঙ্কিং আইডিয়াটা নিয়ে আসা এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। প্রথম যোদ্ধা বলতে গেলেই তুমি। এবং তারা এসছে, অবশ্যই তারা নিজেদের মতো করে অ্যাপ্লাই করেছে অনেক কিছু। নিজেদের মতো করে অনেক এনজিও আছে, 70-80টা এনজিও আছে। বাহ, আমি তাদেরকে এসেছে পরামর্শ দিয়েছি, আমি ওদের টিম তৈরি করে দিইনি। আমি তৈরি করার কেউ নেই, তৈরি করার তোমরা নিজেরা। তুমি নিজে যদি কাজ না করো, আমি তোমাকে তৈরি করলেও পারবে না। তুমি পড়াশোনা যদি নিজে না করো, আমি যতই তোমাকে শেখাই, কোনো মাস্টারই পারবে না। তো আমার কাছে এসেছো, তোমরা এভাবে কালেকশন করবে, এভাবে কাজ করবে, এভাবে অডিট করো, এভাবে কাজ করে কোথায় গেলে তোমরা রেজিস্ট্রেশন তো করাবে। মানে যে আমরা সেভাবে যে সব ঠিক কথাগুলো করে। শুনছিলাম, মানে দুজনের কথা শুনলাম, আর এরকম খুব সাকসেসফুল টিম মানে যারা এই লাইনে কাজ করছে। আচ্ছা আচ্ছা, আরো মানে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি একটা ব্লগারের কথা বললাম, হ্যাঁ, আর আমি এনজিওর কথা বলি সমস্ত। সেটা হচ্ছে আমাদের কাছাকাছি গড়বেতা সিভিল আর্মি। আচ্ছা, ওরা কাজ করতে ভালো, আমার কাছে আসতো পরামর্শ দিত, নামটাও জিজ্ঞেস করলো যে দিল্লা আমরা একটা ভালো নাম একটা চয়েস করে দাও। সুশান্ত দাদা বলে একজন আছে আমার বন্ধু, খুব ভালো ছেলে, কাজ করে। তো বলছি তোমরা তো আর্মিরা কি কাজ করে, টাকা নিয়ে কাজ করে, কিন্তু দেশের জন্য কাজ করে, সরকারি মাধ্যমে কাজ করে। হ্যাঁ। স্যালুট জানাই আর্মিদেরকে, সব কাজ তো পয়সা নিয়ে কেউ করে না না, না, খুব ভালোবাসি ওনাদের, এক্সপেক্ট করি। আমি বললাম তোমরা তো পাবলিক, তোমরা তো আর্মির মতোই কাজ করে, সিভিল আর্মি দিয়ে কাজ করে, তো সেই থেকে ওরা সিভিল আর্মির নাম দিয়ে অনেক এরকম ব্যাপার আছে আর কি। ওনারা এখনও ভালোবাসে, এক্সপেক্ট করে। আমার এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমার ছবি গিফট করে দিয়ে গেছে। আমি তোমাদের কাছে ক্ষমা চাই যে আমি সেই দিনে হয়তো বেশি সময় দিতে পারি, কিন্তু তোমাদের এই উপস্থিতি আমি কখনো বলবো না। প্রত্যেক বছর আসে এবং ওনারা ব্লাড ব্যাংকের দায়িত্বও কিছু নেই। এরকম অনেক এনজিও আছে। আবার সব থেকে যেটা খারাপ বিষয়, যেটা আমার এখানে বলা উচিত নয়, অনেক ছেলে আছে, অনেক এনজিও আছে যাদেরকে আমি পরামর্শ দিয়েছি, গাইড করেছি, এখন তারাই আমার শত্রু। এটা তো সব আমি তাদের নামগুলো বলতে চাই না। না না, কোনো প্রয়োজন নেই, এটা প্রত্যেকটা সেক্টরে। আমি নামগুলো বলতে চাই না। আমি তাদেরকে শুধু এতটুকুই বলবো যে তোমরা ভালো কাজ করো। হয়তো আমার কিছু ভুলেতে, মানুষ মাত্রই তো ভুল হয়, অবশ্যই স্বাভাবিক। আমার কিছু ভুলেতে তোমাদের খারাপ লেগেছে, এখন তোমরা আমার বিরোধী করো,
জানি না কেন করো, কিন্তু আমি নিজের ভুলকে আমি স্বীকার করছি। যদি আমি কিছু ভুল করে থাকি, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কাজ করে এগিয়ে চলো। আমি আমার এলাকাতে যদি না হয়, ওরা জানি যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তবুও তাদের নাম্বার দিয়ে দিই, যে যাও ওনাকে বলো কাজ করা, 4,000 5,000 টাকার যদি কেউ বলে আমরা একটা জন্মদিন পালন করবো, আমি তাদের নাম্বার দিয়ে দিই যে কাজ করে। কারণ আমি এটা জানি যে হিংসা করে কিছু হয় না, না, হিংসা করে কেউ কখনো বড়াতে পারে না। কখনোই বলে না। মানে ভারতবর্ষের কোনো জায়গাতে আপনি দেখবেন যে অসৎ লোকের কোনো স্ট্যাচু হয়নি, আর হিংসা করে কখনো কেউ বড় হয়নি। তো জীবনে হিংসা করে কেউ বড় হতে পারে না, সবসময় পজিটিভ মাইন্ডে ভাবতে হবে। অনেক ক্ষেত্রে একটা কুকুর যদি রাস্তাতে খেপে যায়, আমরা কী করি, আগেই বলি যে মেরে ফেলো, না আমরা কেউ ভাবি না যে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় নাকি, আমরা ভাবি না। পজিটিভ যাক, থিঙ্কিং। দিল খানের ভিতরে যে এত কিছু আছে আমরাও জানতাম না, অনেক কিছু শিখছি এবং অনেক কিছু জানছি। এর ভিতরে একটা কথা বলবো, জীবনের প্রথম এই কাজ করে সব থেকে বেশি আবেগ আপ্লুত হয়েছিল কোন দিন? জীবনে সব থেকে বেশি এই যে কাজগুলো করছো, পুরো মানুষের হেল্প করা, এমন একটা কাজ যে কাজটা সব থেকে তোমার খুব খুব ভালো লেগেছে এবং তৃপ্তি হয়েছে, রাতে ঘুমাতে এসে মনে পড়েছে না আজকে একটা ভালো কাজ করেছি। অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিন কাজ করি, কিন্তু সব তো ভিডিও পোস্ট করা যায় না, আমার ফেসবুকের লিমিট রেখে পোস্ট করি। 2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া একটি করে ভিডিও পোস্ট করি, কিন্তু কাজ প্রতিদিনই হয়। এবার কী বলবো, মানে সব কাজই সকালবেলা উঠি কাজ করি, রাত্রিবেলা ঘুমানোর সময় মনে করি যে না এই কাজটা করলাম ভালো লেগেছে। তার মধ্যে আপনি যেহেতু বললেন সব কাজই আমার কাছে ভালো, অবশ্যই একটা কাজ আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটি ফ্যামিলি ছিল, বোনটি MA পাস করেছে, একটি পা ছোট হ্যান্ডিক্যাপ, MA পাস করেছে, ওই অবস্থাতে বাবা মা মারা গেছে, সরি মা আছে বাবা মারা গেছে। তো সেই মেয়েটিকে একটি দুর্গাপুরের ছেলে বিয়ে করে। এবারে স্বাভাবিক একটা মেয়ের কেউ নেই, ও এসে বলেছে যে আমি তোমাকে বিয়ে করব, আমার ভালো লাগে। ও জিজ্ঞাসা করে যে তুমি কেন, আমি তো হ্যান্ডিক্যাপ, আমাকে কেন বিয়ে করবে? তো ও বলেছে না তোমাকে আমার ভালো লাগে, সবাই তো ভালো মেয়েদেরকে বিয়ে করে, আমি তুমি হ্যান্ডিক্যাপ, আমি তোমার উপকার করতে চাই, আমি তোমাকে বিয়ে করবো। ছেলেটা ভালো ছেলে, বিয়ে করে একটা বাচ্চা হয়েছে। এরপরে মেয়েটার আগে কি করে সংসার চলতো, মেয়েটা MA যেহেতু পাস করেছে হ্যান্ডিক্যাপ, এবার ওরা বাঙাল দেয়, এবার ওখানকার বাঙালদের দেবে, বাঙাল পাড়াতে সবাইকার একত্র ভালো থাকে, সবাই একজোট হয়ে থাকে। তো যখন বাঙালরা সবাই দেখেছে যে ওই মেয়েটা হ্যান্ডিক্যাপ কিন্তু MA পাস করেছে, ওনার সংসার চালাতে হবে, তো আমার বাচ্চাকে ওর কাছে পড়াই। তো 50-60 জন ছেলে ওর কাছে পড়তো, সংসার চলতো। ছেলেটা যখন ওকে বিয়ে করলো, তখন ওর একটা বাচ্চাওয়ালা পড়াতে পারেনি কাউকে, সব ছেলেদেরকে বললো যে তোমরা পড়াতে পারবো না। আলটিমেট সব স্টুডেন্টগুলো ওর কাছ থেকে চলে গেল। ওর স্বামী আছে, সংসার ভালো আছে, হঠাৎ করে ওর স্বামী উদাও, বাড়ি ঘরও খারাপ, বিরাট কিছু অবস্থা ভালো ছিল না। 3 বছর উদাও। এবার 3 বছরের মধ্যে ছোট্ট বাচ্চা, আর কাউকে পড়াতে পারছে না, বাইরে কোথায় যেতে পারছে না, মানে ওর ইকোনমি আস্তে আস্তে এমন ডাউন হয়ে যায়। আলটিমেট ওর বাচ্চাটাকে যে খাওয়াবে সেইটুকুও নাই, মানে ফ্যান ভাত করে বাচ্চাটাকে ফ্যান ভাতে চুকুটে খাওয়াতো। এবং কি ও একটা সময় এমন হয়েছিল যে সুসাইড করার অ্যাটেম্প নিয়েছিল। ওর যে মা আছে, ওর মায়েরও চোখে মুখে একটা কি র্যাশ বেরিয়েছিল, মানে রোগ টাইপের, হ্যান্ডিক্যাপের মতো হয়ে গেছে। তো 3 জন, ওর স্বামী নেই, বাচ্চাটা আছে, মানে কি বলবো, মানে আমার গায়ে দেখুন মানে লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর কথা শুনে, মানে আমারও তো এতটাই কষ্ট লাগে। ও সুসাইড করে অ্যাটেম্প নিয়েছে। তো উপরবালার মাসিয়া হিসাবে আমার কাছে একজন ভিডিও করে পাঠাইছে, দিল্লি এই ফ্যামিলিটাকে একটু হেল্প করো। আমি মানে দেখি সব ফ্যামিলির জন্যই তো বলে, তো ওরকম করতে করতে 1 মাস পরে, ও আমার জন্য হয়তো বেঁচে ছিল, 1 মাস পরে হঠাৎ করে আমি তার বাড়ি যাই। আমার কি মনে হয়েছিল, হয়তো ঈশ্বরই আমাকে পাঠিয়ে দিল। তো যাওয়ার পরে দিলাম যে কী অবস্থায় আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে বাচ্চাটাকে যে প্যান্ট পরাবে, সেই প্যান্টটুকুও নাই, পাড়া প্রতিবেশী দিলে সেটা চলতো, মানে এমন হয়ে যেত। আবার আমি ওখানে গিয়ে একটা ভিডিও করলাম, এরকম ব্যাপার, আমি আমার তরফ থেকে 1000-2 টাকার জিনিস, দুধ আর এসব নিয়ে গেলাম, যেটা বাচ্চাদের খাবার মিল্ক। তো খেলো, তারপর আমাকে পুরো ব্যাপারটা স্টোরিটাই বললো আর কি, কম টাইমের মধ্যে। তো আমি সেটাকে ভিডিও বানালাম, দিয়ে আমি ছেলেটাকে খুঁজে বার করার চেষ্টা করলো। আমি তো আর বরাবর ওখানে থাকতে পারবো না, আমি ওই ছেলেটাকে যদি খুঁজে বার করতে পারি, তাহলে ওদের সংসারটা আমি ঠিক করে দিতে পারবো। আমি ভিডিও করলাম, ও তো সব জানে, ছেলেটার ফোন নাম্বার জানে, আজ জানে, কিন্তু কোথায় আছে সেটা জানে। ছেলেটার ফোন চালু আছে, ফোন করছে, কিন্তু ধরছে না। তো আমি আলটিমেট একটা ভিডিও করে বললাম যে ছেলেটা দুর্গাপুরের বাড়ি, দুর্গাপুর এই জায়গাতে, এই করে আমি জাস্ট একটা ভিডিও পোস্ট করলাম। মেয়েটা কান্নাকাটি করলো, এই হয়েছে ঘটনা। আমি ভিডিওটা ছেড়েছি, একদিনে তো 2 মিলিয়ন ভিউ, মানে এত মানুষ দেখেছে। সকালবেলা আমাকে ফোন করেছে দুর্গাপুরের ছেলেটা যেখানে বাড়ি, বিজন 2 আর কি, ওখানকার যে MLA, ও
আমাকে বলছে ভাই তুমি দিল খান, আমি হ্যাঁ। আমি বলছি ওই ছেলেটা আমার কাছে আছে, আমি গাড়ি করে ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ওই এমএলএ ওকে গাড়ি করে বাড়িতে আমার নিয়ে চলে এসছে ছেলেটাকে ধরে। কিন্তু তার আগে ছেলেটা আমাকে ফোন করে থ্রেট দিয়েছে, বলছে তোকে আমি দেখে নেবো, তোর আমি সব কিছু শেষ করে দেবো, আমার মান সম্মান। আমি তো বলছি ওর খারাপ লাগতেই পারে, লাগবে খারাপ হয়, ওর তো একটা মান সম্মানের ব্যাপার, ওর ভিডিও করেছি, ওর ছবি দেখেছি, ফেস দেখেছি, বিয়ে করে সব কিছু মেয়েটাকে প্রমাণ ছিল। তারপরে আমি কিছু মনে করি না, আমি জানি ও কষ্ট লেগেছে, বলবো আমি তো অন্যায় করেছি, ওকে দেখিয়েছি। আমি দাদা দেখো আমার কিছু করার নেই, আমি আমার হাত বাচ্চাটাকে বাঁধা, জন্য, হ্যাঁ। বাচ্চাটা বইয়ের জন্য আমার কিছু করার নেই, তোমায় এখনো তুমি ওর কাছে ফিরে চলে এসো। ও কিন্তু শুনেনি, ওকে ধরে নিয়ে আমার ঘরে, আমি বললাম তুমি এখানে, যখন নিয়ে এসছি সে মুড এমএলএ রেগে আছে, তাহলে মাথা ঠান্ডা করুন, ওরখানে চলুন। আমি নিয়ে গেলাম। ছেলেটা কেন ভয় করেছে, ছেলেটার বাবা মাকে বলেনি। আচ্ছা বাবা মা কি ভাববে বিয়ে করার পরে হ্যান্ডিক্যাপ যদি মেলে না লেয়, সেটা আলটিমেট ভালো ছেলে। তো বাবা মা এলো, কথা বললাম, মানে যখন ঘরের সবাই জানতে পেরে গেলো, 1 মাস ছেলেটার বাড়িতে অশান্তি হয়েছিল। কিন্তু 1 মাস পরে, তখনই আমার ভালো লেগেছিল, 1 মাস পরে বউ বাচ্চা ছেলে আমার ঘরে এসে বলছে দাদা আমি ভুল করেছিলাম, আমি আমার বউ বাচ্চাকে নিয়ে ভালো আছি, এবং 1 মাস ছেলেটা সংসার করেছে। ছেলেটা এখনও অবধি কাজ করে এত ওরা সুখে আছে। মানে আমি তখন ওই মেয়েটার একটা বাড়ি বানিয়ে দিয়েছিলাম, মানে বাড়িতে আমার খরচা হয়েছিল 35 থেকে 40 হাজার টাকা। আমি কি করবো, আমার ওই কুড়ে ঘরে আছে, ভেঙে পড়ে যাবে। আমি বাড়ি বানিয়ে Salute দিয়েছিলাম, তোমাকে অবশ্যই এরকম একটা মহান কাজ করার জন্য। বাড়ি বানিয়ে দিয়েছিলাম। তো ওই ছেলেটা এখন আমার একজন মেম্বার, যে আমাকে একদিন বলেছিল যে তোমাকে আমি মার্ডার করে দেবো, তোমাকে আমি মেরে দেবো, তোমাকে আমি এই করে দেবো। আমি ওকে একটা কথা বলিনি, জাস্ট আমি বলেছিলাম যে আমার ভুল হয়েছে। ছেলেটা এখন বুঝতে পেরেছে, আমি এই যে 25 আগস্ট ব্লাড ডোনেশন ক্যাম্পটা করলাম, 3 মাস ছেলেটা আমার সাথে কাজ করেছে বিনা স্বার্থে, বিনা পয়সাতে, এবং আলটিমেট স্টেজে আমাকে বলেছে যে না আমি ভুল করেছি, দিল্লা ভগবান, দিল্লার জন্য আমি আমার ফ্যামিলিকে ঠিক রেখেছি। তো সেই একটা ঘুম আর কি, মানে এত আরাম লেগেছিল, এত আনন্দ লেগেছিল নিজেকে, যে কিছু তো করলাম সময়ের জন্য। এখনও ফ্যামিলিটা খুব হ্যাপি, খুব ভালো আছে। যাই হোক, এটা অনেক বড় একটা কাজ, একটা ফ্যামিলিকে এবং একটা বাচ্চাকে, বিশেষত একটা হ্যান্ডিক্রাফট, তুমি যদি এটাকে না খুঁজে দিতে কি করতো মেয়েটা? না সুসাইড করে নিতে আমাকে বলেছিল, যে আমি দাদা সুসাইড করতে বাধ্য। যাই হোক, অনেক একটা ইমোশনাল একটা আমরা শুনলাম, গল্প শুনলাম। এটা গল্প না, এটা সত্যি। তো এই কাজগুলো যারা করছে অবশ্যই তাদেরকে সম্মান দিতে হবে, পাশে দাঁড়াতে হবে, এটা আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য। কিছু কিছু সময় অবশ্যই ওনারাও পুরো ব্যালেন্স হারিয়ে ফেলে, মানে আমাদেরকে কিছু অবশ্যই কিছু কমেন্ট, কিছু বাহাবা, এটা ওনাদের যে উৎসাহতা এটা করবে, এটা অনেক মানুষের উপকার হবে। ওই জন্য আমাদেরকে এগুলো মানে খেয়াল রাখতে হবে। আমরা সরাসরি গিয়ে উপকার না করতে পারলেও যে মানুষগুলো উপকার করছে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। যেমন দিলদা কাজ করছে, এটা অবশ্যই পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। তো এটা একটা অনেক তৃপ্তির কথা শোনালে। আর যদি কোনো অভিজ্ঞতা তুমি এসে শোনাতে চাও? অভিজ্ঞতা শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি আর একটা শর্টকাটে, হ্যাঁ, বেশি দীর্ঘায়িত করতে চাই না। হ্যাঁ, আমি যেটা এখানে মেসেজ দিতে চাই, আমি দাদাগিরিতেও গিয়েছিলাম 21-এ, সেখানেও মেসেজটা দিয়েছি, এই যে ভিডিওগুলো সব দেখিয়েছিল। তো আমি যেটা মেসেজ দিতে চাই, এই যে ব্লগ করি, ভিডিও করি, অনেক মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকে গেছে যে ওদের তো বেশ ভালোই রোজগার হচ্ছে, এত ভিউ, এত টাকা কামাচ্ছে, 1 লাখ টাকা আসে, 2-3 হাজার টাকা হয়তো খরচা করে, বেশিরভাগ টাকাটাই পকেটে আসে। তারপর অনেকেই বলে যে তোমরা দিচ্ছ, দেখাবার কি আছে। তো এই যে যারা ছোটোখাটো ক্রিয়েটার বা যারা ফেসবুক করে, এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা, সেটাকে আমি চেঞ্জ করতে বলবো, রিকোয়েস্ট করব যে এটা ভাবেন যে আপনি একটা ফ্যামিলির কাছে যেতে পারছেন না, আমরা তো পৌঁছাচ্ছি। অবশ্যই একটা মানুষ ভিডিও করেও যদি তার কিছু একটা সুরাহা হয়, এখন সোশ্যাল মিডিয়া কি না পারে, সব কিছু পারে, সোশ্যাল মিডিয়াতে কিছু সম্ভব নয়, হতে পারে না। তো আমরা যদি ভিডিও করার জন্যই একটা মানুষের উপকার হয়, হোক না, অবশ্যই। আমি ওনাকে বলি যে করুক না ভিডিও, একটা মানুষের তো উপকার হচ্ছে। কোনো ডাক্তার কি ফ্রিতে কোনো এসে চিকিৎসা করায়? তো আমরা যদি বলি আরে ডাক্তার মানে তো ফ্রিতে করাবে, সে মানুষ হেল্প করছে, আমরা যদিও এটা করি, বোকামি কিন্তু প্রশ্ন তো বিশ্বাস এটা। করে না, মানুষ শুনে না। আমার বাড়িতে কি বলবো, আপনারা মানে অবশ্যই যাবেন, আমি তো অবশ্যই সবসময় ইনভাইট আপনাদের জন্য আছে। তো ব্লাড কার্ড প্রত্যেক দিন 4-5 জন ব্লাড কার্ড নিতেই আসে। একটা ব্লাড কার্ডের ভ্যালিডিটি 1050 টাকা। রক্তের সম্বন্ধে আমি 2-1 কথা পাবলিকদেরকে বলি, এটা প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন আছে। অনেক শিক্ষিত মানুষ যারা মাস্টার, তারাও কিন্তু রক্তের সম্বন্ধে জানে না।
একজন মাস্টারমশাইকে বোঝাতে হচ্ছে যে আপনি কোথায় গেলে কি রক্ত পাবেন, রক্ত আনতে গেলে কি নিয়ে যেতে হয়, কি সিস্টেম আছে। মাস্টারমশাইয়ের দোষ নেই, দোষ হচ্ছে আমাদের এডুকেশনটা যে তৈরি করেছে, সেই যে সিস্টেমটা। আমরা হুমায়ুন কটা বিয়ে করেছে, আকবর কটা বিয়ে করেছে, সেই সব আমাদেরকে ইতিহাসে পড়ানো হয়। থোড়ি আমার এখন জেনে লাভ আছে? আমি বেঁচে থাকবো, আমাকে এখন কি করে বাঁচতে হবে সেটা জানতে হবে। আপনি কোনো একটা পাতাতে দেখান যে রক্তের সম্বন্ধে এক পাতা লেখা আছে যে নার্সিংহোমে রক্ত নিতে গেলে কি করতে হবে, হসপিটালে রক্ত নিতে গেলে কি করতে হবে, একটা মানুষ কত বছর বয়স অবধি রক্ত দিতে পারে, কত বছর বয়স অবধি রক্ত নিতে পারে, কিছুই লেখা নাই। তাহলে মাস্টারমশাই কি করে জানবে? যারা আপনারা জানেন না, ভেবে রাখেন যদি কেউ রক্ত দিতে চায় তাহলে তাকে 18+ হতে হবে। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে সে 17 বছর পরে রক্ত দিতে পারে। কারণ অনেক মানুষ মিথ্যা কথা বলে। আমি যেমন নিজে 17 বছর বয়সে মিথ্যে বলে রক্ত দিয়েছে, মানুষ তো বেঁচে গেছে। তাহলে 17+, ভালো শরীর স্বাস্থ্য হলে 17+ এবং 65 বছর বয়স। অনেকে কুইজ প্রতিযোগিতায় প্রশ্ন ধরে যে কত বছর বয়স অবধি মানুষ রক্ত দিতে পারে। 65 বছর বয়স অবধি মানুষ রক্ত দিতে পারে, কিন্তু যদি আর্মির মতো শরীর স্বাস্থ্য হয়, স্ট্রং থাকে, জিম করে, তাহলে সে 67-70 বছর বয়স অবধি রক্ত দিতে পারে। আর রক্ত নেওয়ার বয়সের কোনো শেষ নেই, 0 থেকে মৃত্যু আগে অবধি রক্ত নিতে পারে। অনেক মানুষ দেখবেন যে রক্ত ব্লাড ব্যাংকে আনতে গিয়ে হ্যারাস্ট হয়। তো যারা নার্সিংহোমে পেশেন্টদেরকে ভর্তি করে তাদের ক্ষেত্রে যে ব্লাড কার্ডটা দেয়, আমি রক্ত দেওয়ার পর আমাকে একটা বড় সার্টিফিকেট দেয়, ওটার কোনো কাজ নেই। ওটা শুধুমাত্র আমি কোথাও ডিউটি করতে গেলে বা কোথাও চাকরি করতে গেলাম দেখাবো যে আমি ব্লাড দিয়েছি, দেশের নাগরিক। কিন্তু সাদা যে কার্ডটা দেয় ওইটার 1050 টাকা ভ্যালিডিটি। যদি নার্সিংহোমে ভর্তি থাকে আপনার পেশেন্ট, তাহলে সে সরকারি কোনো হসপিটালে ব্লাডটা আনতে গেলে ওই কার্ডটা দেখালে 2টো স্যাম্পেল দেবে এবং রিকোয়েশন ফর্ম, যেটা সিস্টেম প্রত্যেক হসপিটালে ঠিক করে দেয়। এবং তার সাথে যদি আপনি অল্টারনেট ডোনার না দেন, হসপিটালে চাই যে আমার একজন অল্টারনেট ডোনার আসুক, কারণ এটা তো মিনিট অর্ডার বোতল না যে এখান থেকে ঠিক করে দেবে। সবসময় হসপিটাল কর্তৃপক্ষ চাই যে আপনি রক্ত দেন তবে আপনি রক্ত পাবেন, ওই জন্য ওনাদেরকে গালাগালিও খেতে হয়। যদি রক্ত না দিতে পারে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে যদি অ্যাভেলেবেল ব্লাড থাকে তাহলে সেই কার্ডটা দিলেই রক্তটা পেয়ে যাবে, যে কোনো গ্রুপে দিয়ে দেয়। কিন্তু যদি হসপিটাল মানে সরকারি কোনো হসপিটালে পেশেন্ট ভর্তি থাকে, সেক্ষেত্রে পুরো ফ্রিতে, মানে কার্ড লাগে না, কার্ড না দিয়েও রক্তটা দিয়ে দেয়। এবারে নার্সিং কর্তৃপক্ষরা যদি ব্লাড আনতে পারে বা নার্সিং ভর্তি থাকে, সেখান থেকে ব্লাডটা আপনি আনতে যান, যদি 1050 টাকা ভ্যালিডিটি যে কার্ড, সেই কার্ড যদি না থাকে ডোনার কার্ড, তাহলে 1050 টাকা দিলেই রক্তটা দিয়ে দেবে। অনেক ক্ষেত্রে 1050 টাকা দেওয়ার পরে রক্তটা দেয়, কিন্তু কি বলে আমার কাছে টাকা নিয়েছে, এটা ভুল ধারণা। এরপর অনেক হসপিটালে যারা বলে যে আমরা রক্ত দেব তবেই যদি আপনি ডোনেট করেন। আমি অনেক মানুষের উপকার করেছি যাদেরকে রক্ত আমি নিজেও দিয়েছি, সে কিন্তু কোনো একটা পেশেন্টকে রক্ত কখনো দেয়নি। তাহলে হসপিটাল কর্তৃপক্ষ যদি বলে যে তুমি রক্ত তবেই পাবে যখন তুমি রক্ত দেবে, হসপিটাল কর্তৃপক্ষ এই জন্যে বলে কারণ ওরা জানে যে এই একবার রক্ত নিলে না আসতেও পারে। সাপোজ ভাবেন যে আপনি স্টেশনে একটা কলেতে জল খাচ্ছেন, একটা মগ রাখা আছে, আপনি জল খেলেন, মগটা কী করে আপনাকে এটা ধুতে হবে, রাস্তায় কেউ বেরিয়েছে সে তো আর ধোবে না। তাহলে যে রক্তটা আনতে যায় তারই দরকার, তাকেই বলে আপনি অল্টারনেট দেন। দিয়ে ওই করে ওনারা মানে সেই জায়গাটাকে মানে খামতিটাকে পূরণ রাখে। আমাদের বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে প্রত্যেক দিন 40টা করে রক্ত বেরোয়, মাসে কত হচ্ছে 400-র উপরে হবে, 400-র উপরে হবে। কিন্তু যদি ব্লাড ক্যাম্প হয় দেখা গেল, সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেক মাসে 6টি বা 7টি ব্লাড ক্যাম্প হয়, 30টি 40টি, মানে 400 ব্লাড যদি বেরিয়ে যায় বা একটা অনুমান করে ব্লাড যদি 500-600 ব্লাড প্রত্যেক মাসে বেরোয়, রক্ত আসে 200টি, তাহলে ওই 200টার খাটতে কী করে পূরণ হবে? অল্টারনেট করে করে। অনেক ক্ষেত্রে মানুষ ভাবে যে আমি রক্ত ডোনেট করলাম, আমি হয়তো একটা মানুষের বিরাট উপকার করে দিলাম। আপনি যদি রক্ত ডোনেট করেন, যে কোনো ডাক্তারকে, গ্রামে গঞ্জের সরকারি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনি যদি রক্ত ডোনেট করেন, একজন রক্তদাতা তার যে অতটা উপকার হবে, মানে আপনি যাকে রক্তটা ডোনেট করছেন 100%-এর মধ্যে আপনার 90% উপকার হবে, 10% ওই মানুষটার উপর যাকে আপনি রক্তটা দিচ্ছেন। যে আপনি ভাবছেন যে আমি ওর উপকার করছি, আপনি রক্ত ডোনেট করলে আপনার শরীরের প্রচুর উপকার হবে। রক্তবাহিত যে রোগগুলো সেগুলো হবে না, শরীর গ্রোথ থাকবে, গায়ের গ্লেজ বেরোবে, হার্ট অ্যাটাক হবে না, মানে কত উপকারে আপনি যে উপকৃত হবেন একমাত্র ডাক্তারই জানে। আমি নিয়ম মেনে আমার দায়বদ্ধ মনে করে আমি 3 মাস 4 মাস ছাড়া রক্ত দিয়ে দিই। আমি সবসময় অ্যাক্টিভ থাকি, ভালো থাকি, মানে আমার কোনো রোগ জ্বালাই নেই। হতেই পারে পরে রক্ত দিলেই যে রোগ জ্বালা আমার কোনো মানে না। তো রক্ত আলটিমেট দিলে আপনি ভালো থাকবেন এবং মোটামুটি সব দিক থেকে ঠিক থাকবেন। যাক, একেবারে আমরা শেষের দিকে আসবো।
তো আগামী দিন তোমার যে পরিকল্পনা এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দিতে চাও, এবং আগামী দিন তোমার কি পরিকল্পনা, এই দুটো বলেই আমরা শেষ করবো আজকের এই অনুষ্ঠান। আপনাদেরকে তো ধন্যবাদ দেবই, সাথে দর্শক যারা এই ভিডিওটা দেখছে প্রত্যেককেই বলবো যে যদি মানুষে জন্ম নিয়েছো, মানুষের জন্য কিছু মানে আপনাদের প্রত্যেককেই বলবো, যদি মানুষে জন্ম নিয়েছো তো মানুষের জন্য কিছু করতে হবে। ঈশ্বর আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে শুধু কি নিজের জন্য? প্রত্যেকটি মানুষ সকাল থেকে উঠে ব্যারাস করা থেকে শুরু করে রাত্রেবেলা পাহাড় দিয়ে ঘুমানো পর্যন্ত নিজের কথাই ভাবে, নিজের কথা ভাববো। সাথে 10%, 133 কোটি মানুষের মধ্যে সবাই যদি 10% করে অন্যের কথা ভাবি, তাহলে আমাদের দেশ দেখবেন যে একটা জায়গায় এসে পৌঁছেছে। আলটিমেট আমরা যদি ভাবি যে কি করেছি সারাদিন, আমরা নিজের জন্য খাটলাম, ঘুমানোর সময় যদি একটু ভাবি যে আমরা কি করেছি সমাজের জন্য। যারা বাংলাদেশে থাকে সেই নাগরিকদের একটা দায়বদ্ধ থাকে, যারা আমেরিকাতে থাকে তাদের একটা দায়বদ্ধ থাকে নিজের দেশের প্রতি। আমরা যে হ্যাঁ সেই ইন্ডিয়ান, আমরা এত ভালো আছি, নিজের স্বাধীন, নিজের দেশ, যে যেখানে পারে ঝান্ডা উড়াচ্ছে, যে যেখানে খুশি গালাগালি দিচ্ছে, কেউ কিছু বলার নেই, নিজের স্বাধীন দেশে আছি। তাহলে এত সুন্দর দেশে যে আমরা আছি, দেশের প্রতি একটা দায়বদ্ধ থাকবে। এমন কিছু মানুষ আছে ভারতবর্ষের পতাকা পড়ে থাকলে পা দিয়ে মেরিয়ে চলে যায়, তোলারটুকু সময় নেই। এমন কিছু মানুষ আছে, একটা মানুষ পড়ে আছে মারা যাবে, তাকে দেখার সময় নেই। এটা বেশিরভাগই বড় বড় শহরে হয়। আপনি গ্রামে গঞ্জে যাবেন, একটা পাগল মেয়ে প্রত্যেক দিন একটা করে ড্রেস চেঞ্জ করে। পাগল কি থোড়ি ড্রেসটা চেঞ্জ করে? গ্রামের ভালো মানুষ আছে ড্রেস পরিয়ে দেয়, কিন্তু একটা শহরে দেখবেন একটা মানুষ পড়ে পড়ে মরে যাচ্ছে না, তাকে কেউ তাকিয়ে দেখে না। ওই জন্য গ্রামটাকে সবাই ভালোবাসে। আমি অনেক জায়গায় ঘুরেছি তো, শহরের আর গ্রামের মধ্যে প্রচুর পার্থক্য থাকে। গ্রামের মানুষের মানসিকতা, আপনি গ্রামেতে একটা জায়গায় জিজ্ঞেস করবেন যে আমি ওখানে যাব, গ্রামের মানুষ এত সাথে এত ভালো, আমি চেপে কি দেখিয়ে দেবো? শহরে জিজ্ঞেস করেন, আরে ভাই যাকে পুজলি যে না, মানে সময় নেই। তো প্রত্যেককেই বলবো যারা ভিডিও দেখছেন, আপনারা নিজেদের সাথে সাথে সমাজের জন্য কিছু ভাবেন, নিজের দেশের জন্য কিছু ভাবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখান যে মানুষের জন্য কিছু করতে হবে। যখন আপনি অন্যের কথা ভাববেন, উপরওয়ালা দেখবেন ঠিক আপনার কথা ভেবে নিয়েছে। এটা ভাবতে হবে। কিছু মানুষ আছে সমাজে, যেমন ধরেন যারা ভোটার, পলিটিশিয়ান, তারা কখনোই চায় না যে ছেলেমেয়েরা শিক্ষিত হোক। ওরা সবসময় চায় ছেলেমেয়েরা বকা অবুঝ থাক। একজন মদ বিক্রেতা, সে কখনোই চায় না যে নেশা মুক্ত হোক, সবাই নেশা করুক, সে চায়। একজন ডাক্তার, সে চায় যে সবাই রোগ হোক। একমাত্র মাস্টারমশাই চাই যে সবাইকার ছেলেমেয়েরা শিক্ষিত হোক। তো প্রত্যেকটা স্কুলের মাস্টারমশাই যারা লাইভটা দেখছেন, ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের যে সম্মান, সেই সম্মান বজায় রেখে আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দেন ভালো। বাচ্চাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি, বাচ্চাদেরকে যদি আমরা এডুকেশন দিয়ে ভালো জায়গায় পৌঁছানো পারি, বাচ্চারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের ফোকাস বাচ্চাদের উপরে দিতে হবে। যারা দেখছেন বাড়িতে বাচ্চা আছে, আপনি আমার ভাই, দাদা ভাই, আমরা বাড়িতে থাকি, আমাদের মধ্যে ঝগড়া হলো, আপনি আপনার রুমে ঘুমাবেন, আমি আমার রুমে ঘুমাবো। রাত্রেবেলা ছেলে মেয়ের কাছে আমরা আলোচনা করি, বউয়ের সাথে, আমার ওয়াইফের সাথে, যে আমার ভাই এই আমার সাথে এরকম ব্যবহার করেছে, বা আমার বউ আমার ভাইয়ের জন্য বলে যে তোমার ভাই কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলো না, তোমার ভাই কিন্তু আমার সাথে ঝগড়া করেছে, তোমার ভাই কিন্তু হিংসা করছে। পাশে শুয়ে থাকা ছোট্ট বাচ্চারা কিন্তু শোনে সব। পরের দিন দেখবেন যে তারা কাকার সাথে কথা বলছে না। তাকে কি শিখিয়ে দিয়েছে? আমরা যে আলোচনাটা করি, ওই আলোচনার মধ্যে ওর এফেক্ট পড়ে। তাহলে আমার মা বাবার সাথে ভাইয়ের ঝগড়া আছে, আমার চাচুর ঝগড়া আছে, বাচ্চাটার মধ্যে এফেক্ট পড়ে। বাচ্চারা মনে করে যে আমার চাচুর জন্য আমার আব্বা মা এরকম বলছে, ও তাহলে আমার শত্রু। যাই করবেন অন্তত বাচ্চাদের কাছে কিছু বলবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, তাই না দাদা? বাচ্চাদের কাছে বলাটা উচিত নয়। সেই বাচ্চারাই সময়টাকে গ্রো করবে। আমরা যাই করি, আমাদের পাড়ার সাথে ঝগড়া হতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু সেই বাচ্চা নিয়ে কোনো যেন রাগ থাকে। অনেক জায়গায় দেখি যারা বাচ্চাকে খুন করে বাথরুমের টয়লেটের ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেয়, দেখবেন সেটা বেশিরভাগই নিজেদের ফ্যামিলির সবাই করে। তো ছোট বাচ্চাদেরকে ঠিকঠাক শিক্ষা দিয়ে আপনারা সঠিক জায়গায় যান, মানুষের উপকার করেন। জাস্ট এইটুকুই প্রত্যেককে মেসেজ দিতে চাই। যাক, অসংখ্য ধন্যবাদ এত সময় এসে সময় দেওয়ার জন্য, এবং অনেক সুন্দর আমরা আলোচনা শুনলাম। এই কাজগুলো আমাদের প্রত্যেককেই করতে হবে। আমরা যেমন বাড়িতে বসে আমাদের হৃদয়কে ঠান্ডা করি এই সমস্ত ভিডিওগুলো দেখে,
আমরাও যাতে আমাদের নিজের আত্মীয় স্বজন বা আশেপাশের যে মানুষগুলো আছে একটু যাতে খেয়াল রাখতে পারি, ব্যাস এতটুকুই মেসেজ মনে হয় আমাদের দিলখান দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আওয়ার ভয়েজের পক্ষ থেকে।